হঠাৎ করে কোনো অতিথি এলে খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। যখনই কেউ আসে আমরা ভাবতে থাকি কী নাস্তাতে দেব বা যে কোনো সময় খেতে দিতে চাইলে এই রেসিপিগুলো রাখতে পারেন। অসম্ভব মজার হয় আর সকলে খেয়ে এত বেশি প্রশংসা করবে যে ভাবতেই পারবেন না। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কি। এখানে হাঁসের মাংস নিয়ে নিলাম আর এখানে 1 কেজির মতো হাঁসের মাংস আছে। আমি আগে থেকে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। তো এই দেখুন এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে আর ধুয়েও নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু বেশি করেই তেল দিয়ে নিলাম। এখানে 1 কাপ তেল দিয়েছি। একটা তেজপাতা, একটু দারুচিনি, একটু এলাচ দিয়ে নিলাম। গরম তেলের মধ্যে এগুলো কিন্তু লাল করে নিলে একটা দারুণ ফ্লেভার হয়। আর তারপরে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম 1 বাটি পরিমাণ। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে এসছে, তারপরে আদা রসুন 2 টেবিল চামচ দিয়ে নিলাম। আদা রসুন বাটা একসঙ্গেই আছে, তো 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সেটা আবারও ভালোভাবে লাল করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খুব সিম্পলভাবে দারুণ লাগে খেতে। একবার হলেও ট্রাই করতে পারেন, কিন্তু সকলে ভীষণ প্রশংসা করবে। আর দেখুন আমি প্রথমে আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা লাল করে নিলাম, তারপরে এই মাংসটা দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিগুলো যে কোনো সময় কিন্তু মানে হাঁসের মাংসের সঙ্গে এই রেসিপিটা রাখতে পারেন। যে কোনো কেউ আসলে এই রেসিপিটা অনেক বেশি প্রশংসা করবে। আর তারপরে আমি কিন্তু হাঁসের মাংসটা দিয়ে নিলাম আর দিয়ে তারপরে নাড়তে থাকছি। একটু সময় নিয়ে এটা মিডিয়াম টু লোয়ে রেখে সময় নিয়ে রান্না করতে হবে। এই তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম, বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি। আর এখন আমি বাকি উপকরণগুলো বা মশলাগুলো দিয়ে নেব, যেমন ঘরে থাকা মশলা। তো দেখুন বেশ কিন্তু এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়ছিলাম। এখানে কোনো রকম শুধুমাত্র এই যে আদা রসুন দিয়ে নেড়েছি। আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তবে লঙ্কাটা একটু ছোটোটা না খেলে একটু বাড়িয়ে নিতে পারেন। জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ মশলাগুলো কষাতে থাকবো। যত বেশি কষানো হবে মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে। যেহেতু একদম সিম্পলভাবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রান্না করছি, তো একটু কষানোটা বেশি লাগবে। ওই জন্য আমি সময় নিয়ে আবারও 1-2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় 2 টেবিল চামচের মতো জল দিয়ে নিলাম। একটু সময় ধরে 2 থেকে 3 মিনিট ধরে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা অনেক বেশি সফট হয়ে এসছে। আমি এখন মানে জল দিয়ে নেব, যেহেতু কষানো হয়ে গেছে। আর অবশ্যই যে কোনো মাংসের ক্ষেত্রে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। তো আমি সাইডে কিন্তু গরম করে নিয়েছিলাম জলটা। এখন আমি এখানে 2 বাটি পরিমাণ গরম জল দিয়ে নিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কিন্তু অন্য কোনো উপকরণ দিইনি, তাও কিন্তু কতটা এখন থেকে এই কালার চলে এসছে। আমি এই তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না এই ঝোলটা শুকিয়ে আসবে। একটু সময় নিয়ে আমি পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। এখন আবারও ঢাকনা খুলে আমি নাড়তে থাকবো, কিছুক্ষণ পর পর নাড়বো আর ঢাকা দিয়ে দিয়ে রাখবো যতক্ষণ না শুকিয়ে আসবে। মাংসটা তাহলে খুব কম সময়ে সফট হয়ে যাবে। আর এখানে কিছু আলু নিয়েছিলাম, আলুটা আগে থেকে আমি ভেজে রেখেছি লবণ আর হলুদ দিয়ে। ভেজে রাখা আলুটা আমি কিন্তু এখন মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে তারপরেই দিয়ে নিলাম। দিয়ে নাড়তে থাকবো। এই তো কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। একটু পর পর নাড়ছি, আবারও মানে নাড়া অফ করে আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে, এভাবে রেখে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলুটাও কষানো হয়ে গেছে। তো এখন আবারও আমি সাইডে গরম জল করে নিয়েছি আর গরম জল দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো গরম জল দিতে হবে, খুব বেশি আর দেওয়ার দরকার নেই। যদি মাংসটা সিদ্ধ কম হয় তাহলে বেশি করে দিতে হবে। এখানে আমি 3 বাটির মতো গরম জল দিয়ে নিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো মিডিয়াম টু লোয়ে রেখে, যতক্ষণ না নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা থাকবে। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ, আবারও একটু লবণটা কম কম মনে হচ্ছিলো তো লবণ দিয়ে নিলাম। আর ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়েছিলাম 1 টেবিল চামচ মিট মশলা। এখন ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আলুটাও সফট হয়ে গেছে, মাংসগুলো একদম সবগুলোই নরম হয়ে গেছে পারফেক্ট। তো আমি একদম ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটা অফ করে।
এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা একবার হলেও এই সিম্পলভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু সকলে ভীষণ পছন্দ করবে। এখন তো পিঠা বা চিতই পিঠার সিজন। এই রেসিপিটা হাঁসের মাংসের সঙ্গে ট্রাই করতে পারেন। পিঠার রেসিপি অনেকগুলো দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এমন এক ঝোল রেখেছি, একটু শুকনো শুকনো করেই নামিয়ে নিয়েছি। আর এখন তুলে পরিবেশন করে দেখাবো। আর ওদিকে কিন্তু আমি বাকি প্রসেসটা তৈরি করে নিয়েছি, আর অবশ্যই সেটাও দেখাবো। এটার সঙ্গে হাঁসের মাংসের সঙ্গে আমি কী বানিয়েছিলাম সেটা দেখাচ্ছি। এই যে নরম তুলতুলে এই রেসিপিটা যে কোনো সময় যে কোনো কিছুর সঙ্গে, শুধুমাত্র হাঁসের মাংস না, চিকেন বলুন আর যে কোনো মাংসের সঙ্গে খেতে দারুণ হয়। খুবই সহজভাবে বানিয়েছি, যে কেউ কিন্তু বানাতে পারেন। আসুন দেখে আজকে বলে আসি। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। আমি এখানে এই রেসিপিটা বানিয়ে নিলাম। এটা দেখুন হাতের মুঠোর মধ্যে মানে নরম তুলতুল করছে। আর এই রেসিপিটার সঙ্গে হাঁসের মাংস জাস্ট কম্বিনেশানটা অসাধারণ। আমি এখানে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আশা করছি সকলের খুব 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 ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই যে কাপে করে মেপে আমি আটা নিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো। পরে লাগলে আবারও দিয়ে নেব। তাহলে যেহেতু আমি খুব কম উপকরণে মানে কম সময় বানাচ্ছি, তো অল্প করেই বানাবো। এখানে 2 কাপে আটা দিয়েছি, আর দিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট পাউডার। একসঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছি। পরে যদি এটাতে ময়দা বা আটা লাগে আমি পরে দিয়ে নেব। এখন আমি সবগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। অবশ্যই জলটা কুসুম গরম করে নিতে হবে, খুব বেশি গরম নয় আবার খুব বেশি ঠান্ডা নয়। তো দেখুন ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আগে থেকে আমি চামচ দিয়ে মেখে নিলাম, পরে হাত দিয়ে মেখে নেব। প্রথমের দিকে হাত দিতে চাইলে বেশি করে হাতে লেগে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম। দেখুন এমন করে মেখে নিয়েছি। এখন একটু একটু করে তেল দিতে হবে আর মাখতে থাকতে হবে হাতে, তাহলে লেগে যাবে না, ডোটা অনেক বেশি পারফেক্ট হবে। দেখুন একটু সময় নিয়ে কিন্তু এভাবে ডলে ডলে মেখে নিয়েছি। মেখে একটু গোল করে নিয়েছি, আর ওপর থেকে আবার একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর অবশ্যই কিন্তু এই মাখাটা ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন কেমনভাবে মেখে নিলাম। 1-2 মিনিটের মতো ডলে ডলে মেখে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাহলে খুব কম সময়ে ফুলে উঠবে আর রেসিপিটা একদম পারফেক্ট হবে। এই তো ঢাকা দিয়ে আমি এখানে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তবে 30 মিনিটের মধ্যেই কিন্তু ফুলে উঠবে। দেখুন অনেকটা বেশি ফুলে উঠেছে। আর যেহেতু ডোটা খুব কম করে বানিয়েছি, ওই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, মানে যতটা বানিয়েছিলাম তার ডবল হয়েছিল। তো ভালোভাবে এটা একটা বোর্ডের উপরে তুলে নিয়ে তারপরে এখানে তেল ব্রাশ করে নিয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে। তো এই তো ভালোভাবে মেখে নেওয়া আমার হয়ে গেছে। এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে কিছুটা লেচি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা লেচি নিয়ে একটা বোর্ডের উপরে নিয়ে বেলে নেব। অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি। এই রেসিপিটা এভাবে বানালে খুব কম সময়ে কিন্তু অনেকগুলো বানানো যায়। আর আপনারা চাইলে কিন্তু ওই ডোটা 30 মিনিট না রেস্টে না রেখে, যদি হাতের সময় কম থাকে, খুব কম সময়ে 10 মিনিট রাখতে পারেন। কোনো গরম জায়গার উপরে রেখে দিলে খুব কম সময় কিন্তু ওটা অনেক বেশি ফুলে ওঠে। আর ডোটা ফুলে উঠলেই মনে করবেন যে পারফেক্ট হবে রেসিপিটা। এই তো ভালোভাবে আমি একটা বোর্ডের ওপরে বেলনি দিয়ে একটা বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টাও কম লাগবে, সময়টা বেশি লাগবে। আর এভাবে করলে সময়টা কম লাগবে। তো আমি একটা রুটি বেলে 4 টুকরো করে কেটে নিলাম। দেখুন এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। সাইডে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেছে, তারপরে এভাবে একটা করে লেচি ছেড়ে দিতে হবে। দেখুন একটু সময় পরেই কিন্তু এটা ফুলে উঠবে আর অসম্ভব মজার হবে। খুব বেশি গরম তেলে দিলে কালার এসে যাবে কম সময়ে। আর এটা কিন্তু খুব মানে কম সময়েই ফুলে উঠবে, যেহেতু রেসিপি মানে ডোটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে। এটা কিন্তু
আপনারা চাইলে ছোট ছোট করে গোল গোল করেও বেলে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এভাবে একটু করে নিয়েছি। হ্যাঁ, আবারও একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছে দেখে নিতে পারেন। আর এই রেসিপিগুলো একবার হলেও শীতে ট্রাই করতে পারেন, ছোট বড় সকলে ভীষণ প্রশংসা করবে। হঠাৎ করে কোনো অতিথি এলে এই রেসিপিগুলো বানিয়ে দিতে পারেন, যে কোনো সময় নাস্তা হিসাবে সকলে প্রশংসা করবে, অনেক বেশি তৃপ্তি করে খাবে। দেখুন আবারও সেমভাবে আমি কিছুটা ওই যে বেলে রেখেছিলাম তো দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। একটু সময় নিয়ে, কিন্তু এটা যেহেতু অনেকটা মোটা, ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে। এটা একটু কিন্তু সময় ধরে ভেজে নিতে হবে। আবারও বলছি, আপনারা যদি চান কিন্তু এটা গোল গোল করেও বেলে নিতে পারেন, একই ব্যাপার হবে। তো আমি একটু তিনকোনা করে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তো এভাবে সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। আর একটু দেখালেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছে, মানে দেখেই তো বোঝা যাচ্ছে যে ফুলকো ফুলকো এমন একটা রেসিপি। এটা কিন্তু যে কোনো সময় আবার ছোটোদের স্কুল টিফিনেও দিতে পারেন। এটার সঙ্গে জাস্ট কিছুই লাগবে না, মিষ্টি মিষ্টি, শুধু খেতে অনেক বেশি মজার লাগে। আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিগুলো বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। নানের মধ্যে কেমন হয়েছে দেখুন, আর যেন তুলা মনে হচ্ছে, হাতে নিচ্ছি তো মনে হচ্ছে তুলা। খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল, অনেক বেশি। প্লিজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট করবেন।